চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগ ইজ হিয়ার। মঙ্গল এবং বুধবার মিলে চারটা ম্যাচ থেকে চারটা সেমিফাইনালিস্ট। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগের প্রিভিউ অ্যান্ড প্রেডিকশন তাই দেখবো, অ্যান্ড ইউ নো হোয়াট ইট ইজ। দিস ইজ দ্য চ্যাম্পিয়ন্স লিগ শোডাউন। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ফার্স্ট লেগে কি হয়েছিল ব্লু এবং সিলভার পাথ মিলে সেটাও একবার রিক্যাপ করা দরকার। পিএসজি লিভারপুল ক্ল্যাশে পিএসজি লিভারপুলকে আউট নাম্বার করে 2-0 গোলে এগিয়ে একটা অ্যাডভান্টেজ নিয়ে আসছে অ্যানফিল্ডে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে প্রায় 14 বছর পর বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদকে হারিয়েছে 2-1 গোলে। অন্য পাথে ইন দ্য সিলভার পাথ কি হয়েছিল সিলভার পাথে বার্সেলোনার ঘরের মাঠে 2006 সালের পর কাম্প নৌতে প্রথমবার আতলেতিকো মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়েছে 2-0 গোলে। অ্যাডভান্টেজ আতলেতিকো ক্লুব দে মাদ্রিদ আর্সেনাল স্পোর্টিং এর মাঠে গিয়ে স্পোর্টিংকে হারিয়েছে 1-0 গোলে। তাদের ফিরতি খেলাটা হবে এমিরেটস স্টেডিয়ামে। ড্রামা অনেক কিছুই বাকি আছে, বিকজ ইউ নো ইউ হ্যাভ টু ওয়েট ফর ইট। পিএসজির পার্ক দে প্রাসের রেজাল্টটা মোটেও আনপ্রেডিক্টেবল কোনো রেজাল্ট ছিল না। লিভারপুলের এই ম্যাচটাতে হেরে আসাটা খুব শঙ্কার তৈরি করেছে বা সংকটকে নতুন করে জাগিয়ে তুলেছে। ব্যাপারটা এরকমও না, লিভারপুল ওয়্যার ইন ক্রাইসিস, সেটা ভালো মতোই বোঝা যাচ্ছিল। সম্ভবত লিভারপুলে একটা নতুন যুগের সূচনা হয়েছে, সেটা ফুলহ্যামে ম্যাচ দেখে আপনি বলতে পারেন নতুন যুগের সূচনা হওয়ার অর্থাৎ একটা পুরনো যুগের পরিপূর্ণ সমাপ্তি ঘটে যাচ্ছে। যে দলটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল সেই 2019 সালে, সেই দলটার কয়জন মেম্বার আপনি এই দলটাতে পাচ্ছেন? আপনি পাচ্ছেন ভার্জিল ফন ডাইককে, আপনি দেখছেন সেখানে আছেন অ্যান্ডি রবার্টসন এবং মোহামেদ সালাহ। কিন্তু এই অ্যান্ডি রবার্টসন এবং মোহামেদ সালাহ খুব শীঘ্রই লিভারপুলকে বিদায় বলতে যাচ্ছেন। তবে রিও এনগুমোহা একটা আশার আলো হয়তো লিভারপুলকে দেখাতেই পারেন। যে ঝলক তিনি ফুলহ্যামের ম্যাচে দেখিয়েছেন, সেই ঝলকটা কেন আরো আগে থেকে লিভারপুলে ইনস্টিগেট বা ইন্টিগ্রেট করা যায়নি সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এনগুমোহাকে হয়তো আপনি আগে থেকেও খেলাতে পারতেন গ্যাকপোর জায়গাটা ফ্যাসিলিটেট করে। সেটা এখন আর্নে স্লট শুনবেন কিনা সেটা দেখার অনেক সময় বাকি রয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফেটটা এইখানেই সিল্ড অফ হয়ে যাচ্ছে কিনা লিভারপুলের জন্য সেটা হয়তো এই সেকেন্ড লেগেই বোঝা যাবে। অ্যান্ড আর্নে স্লট হ্যাজ টু অ্যান্সার a lot of questions, and the first answer that he needs to answer যে can Liverpool fight back? 2-0 গোলে হেরে যাওয়া তো এমন আহামরি কোনো ঘটনা নয়। অনেকগুলো দলই 2-0 গোলে হেরে গিয়ে রেমন্টাডা দিয়ে পরের লেগে ব্যাক করেছে এবং সেটা লিভারপুল একবার করেছে। এবং মাত্র 12 বার এরকম ঘটনা ঘটেছে চ্যাম্পিয়ন্স লিগে বা ইউরোপিয়ান কম্পিটিশনে, যে ম্যাচগুলোতে 2 বা তার অধিক গোলে লিভারপুল ম্যাচ শেষ করেছিল হেরে গিয়ে, তার ঠিক ফিরতে লেগে মাত্র 2 বার সেটা তারা টার্ন অ্যারাউন্ড করে পরবর্তীতে পরের রাউন্ডে যেতে পেরেছে। সেটা 1991 সালে একবার ঘটেছিল অংজেরের সঙ্গে, যারাও লিগ অর একজন টিম, এবং বার্সেলোনার সঙ্গে সেই 2019 সালের রেমন্তাদার ম্যাচটা সেমিফাইনালে। কিন্তু আর্নে স্লট ইজ আন্ডার ইমেন্স প্রেশার। যদি অ্যানফিল্ডে এসে পিএসজির দলটা এভাবে ব্লেজ অ্যারাউন্ড করে যায়, সেটা তার রেপুটেশনের জন্য খুব ভালো কোনো ঘটনা ঘটবেন না। এবং এটাই সিজনে একমাত্র নয়, মাত্র দ্বিতীয়বার যেখানে আর্নে স্লট 3-ম্যান ব্যাকলাইনে ট্রাই করেছেন, মাত্র সেখানে তারা পজিশন রাখতে পেরেছেন 26%, গোলের এক্সজি ছিল 0.17। কিন্তু সেটাকে যদি আপনি আরেকটু ন্যারো ডাউন করে এক্সজি অন টার্গেট নিয়ে আসেন, সেটা ওই যে 00 ছিল লিভারপুলের ক্ষেত্রে, হুইচ ইজ নট লিভারপুল এস্ক। এবং এই গেগেন প্রেসিং খেলা লিভারপুলকে আপনি কিছুটা সিট ব্যাক করে প্রেশার ইনভাইট করে খেলতে দেখছেন, সেটাও পিএসজির এগেইনস্টে যখন আপনি প্রেশার ইনভাইট করবেন, ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য প্রেশার। কারণ বারবারই যেটা দেখা যাচ্ছিল ফার্স্ট লেগে, যখন উসমান দেমবেলে একটা ডিকয় রান নিচ্ছেন মিডফিল্ডে, ইব্রাহিমা কোনাতে যদি তাকে ট্র্যাক করতে সামনে বেরিয়ে আসছেন, তখন রিকভারি রান করতে গিয়ে ইব্রাহিমা কোনা থেকে অনেকবার ভোগান্তিতে পড়তে হয়েছে। ইনফ্যাক্ট ওয়ারেন জায়ের এমেরি যেখানে পেনাল্টিটা কনসিড করেছিলেন, মানে ওয়ারেন জায়ের এমেরিকে ফাউল করে যে পেনাল্টিটা কনসিড করা হয়েছিল, যেখানে পরে রেফারিকে সিদ্ধান্ত দিলে সেখানে ফাউলটা হয়নি ইব্রাহিমা কোনাতে সেখান থেকে অনেক দূরে বাইরে বেরিয়ে এসেছিলেন। আপনি কি এই ম্যাচে 4-ম্যান ব্যাকলাইন স্টার্ট করাবেন নাকি 3-ম্যান ব্যাকলাইনে খেলাবেন? এখন 4-ম্যান ব্যাকলাইনে খেললে ফ্রিম্পংকে দিয়ে আপনি ওই ডিফেন্সিভ আউটপুটটা আনতে পারছেন না। মোহাম্মদ সালাহকে কেন খেলানো হয়নি? তার কারণ তিনি বলছেন আর্নে স্লট যে তাকে ওই ডিফেন্সিভ ডিউটি করানোর জন্য খেলানো হয়নি। কিন্তু সালাহকে যদি আপনি এখন 2 গোলের এই লিডটা বাউন্স ব্যাক করার জন্য খেলাতে চান, তখন আপনাকে সালাহকে ডিফেন্সিভ ডিউটিও পালন করতে হবে, একই সঙ্গে তাকে ফ্রন্ট ফুটে খেলতে হবে। এবং এই পিএসজিকে যদি আপনি অ্যাটাক না করে খেলতে পারেন, সেক্ষেত্রে আপনি কোনো রেজাল্ট বের করতে পারবেন না। আপনি তাহলে ফ্রন্ট লাইনটা কিভাবে সাজাচ্ছেন? সালাহকে যদি আপনি এক পাশে রাখেন, অন্য পাশে আপনি কাকে রাখবেন? আপনি কি উগো এগিটিকে রাখবেন, নাকি সেখানে এনগুমোহাকে খেলিয়ে আপনি মাঝখানে ফ্লোরিয়ান ভিয়াসকে নিয়ে আসবেন এবং এগিটিকে সামনে ফ্রন্ট লাইনে খেলাবেন? ডমিনিক সোবসলাইকে আপনি রাইট ব্যাকে খেলাবেন, নাকি 3-ম্যান মিডফিল্ড খেলিয়ে সেই পিএসজির ডাইনামিক মিডফিল্ডকে কাউন্টার করার চেষ্টা করবেন? সেই
প্রশ্নের অ্যান্সারগুলো আর্নে স্লটকে দিতে হবে। একই সঙ্গে আপনি এই প্রশ্নটাও করতে চাইবেন যে দ্য রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন্স অফ ইউরোপ পিএসজি ক্যান দে ডু দ্য ডাবল, মানে রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন্স পিএসজি কি আরেকবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে? লিভারপুলের সঙ্গে তাদের সেকেন্ড গোলটা করার যে সিকোয়েন্সটা 65 মিনিটে যখন রাও নেভস যে 27টা পাসের একটা অর্কেস্ট্রেশনের পর যেভাবে বলটা ছাড়লেন কভারাজকেলিয়ার জন্য, ঠিক তার আগের 6 মিনিটের সিকোয়েন্সটাও নজর দেওয়া জরুরি, যেখানে পুরো সিকোয়েন্স জুড়ে লিভারপুল বলটা ইন্টারসেপ্টই করতে পারেনি। আনকন্টেস্টেড অবস্থায় পিএসজি নিজের কাছে বলটা রেখেছিল। অ্যান্ড দিস ইজ হাউ লুই এনরিকে ওয়ান্টস হিজ টিম টু প্লে দ্য ফুটবল। লুই এনরিকের ভিশন অনুযায়ী তার দল কিভাবে ফুটবল খেলবে, লুই এনরিকে চান তার দলটা দ্য বেস্ট পসিবল ফুটবলটা খেলে, সবগুলো পজিশনে সব প্লেয়াররা যেন ইন্ট্রিকেট পাসিংয়ের থ্রুতে এবং কম্বিনেশন প্লে করে একটা কমপ্লেক্স স্ট্র্যাটেজি মেনটেন করে খেলতে পারে। সেটাই তিনি চান, যাতে তার ভক্ত সমর্থকরা তার দলের খেলা দেখতে এসে একটা আনন্দ নিয়ে মাঠ থেকে ছেড়ে বাড়ি যেতে পারেন। সেটাই তিনি এখন নিশ্চিত করতে চাইছেন। পিএসজির সঙ্গে লসের যে পটেনশিয়াল টাইটেল ডিসাইডার ম্যাচটা ঠিক লিভারপুলের মাঝখানে স্যান্ডউইচড হয়েছিল, সেই ম্যাচটাকে তারা লিগ অর সাথে কথা বলে তারা পেছাতে সমর্থ হয়েছে, যে জিনিসটা নিয়ে মাঝখানে অনেক বিতর্ক হয়েছে। লসের পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবেই একটা অপোজিশন এসছে যে কেন এরকম ক্রুশাল একটা ম্যাচ তারা পিছিয়ে দিচ্ছে। লিগ অর কর্তৃপক্ষ বলছে যে পিএসজি যাতে চ্যাম্পিয়ন্স লিগে একটা ভালো বেটার পজিশনে যায় সেটা তাদের লক্ষ্য, যে ব্যাপারটা আবার লিভারপুলের পক্ষে সম্ভব নয়। ইব্রাহিমা কোনাতেও সেটা নিয়ে কথা বলেছেন যে প্রিমিয়ার লিগে এই ধরনের লাক্সারি কুশন পাওয়াটা ইজ নট পসিবল। পিএসজি হ্যাজ দ্য ফ্রেশ লেগস অ্যান্ড দি 2 গোল অ্যাডভান্টেজ লিভারপুলের জন্য, তাই পাহাড় সম একটা চ্যালেঞ্জ অ্যানফিল্ডে ফেস করতে হচ্ছে। কপ এন্ডে তাদের সমর্থক যারা ওই সমর্থনটা জুগিয়ে থাকেন এফএসজির সাথে কিছুটা বিরোধিতার কারণে টিকিট প্রাইসিং নিয়ে, সেই সমর্থনটা তারা পাবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। বাট মোহাম্মদ সালাহ লিভারপুলের জার্সিতে খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচটাও খেলতে পারেন, এই জার্সিতে অ্যান্ডি রবার্টসনও খেলতে পারেন। সেটা যেন না হয়, লিভারপুলের সমর্থনরা সেটাই চাইবেন, লিভারপুলের প্লেয়াররাও সেই মেন্টালিটি নিয়েই মাঠে নামবেন। এই ম্যাচে অবশ্যই লিভারপুলের ঘরের মাঠে খেলা হওয়া সত্ত্বেও আপনি পিএসজিকে অ্যাডভান্টেজ দিতে চাইবেন। যদি একটা 2-2 গোল বা 1-1 গোলের ড্র হয়, সেক্ষেত্রে পিএসজি চলে যাবে সেমিফাইনাল অ্যান্ড প্রবাবলি পিএসজি উইল অ্যাডভান্স ফ্রম দিস টাই। একটা রেমন্তাদার সম্ভাবনা নিয়ে তো কথা হলো, কিন্তু আরেকটা রেমন্তাদা সম্ভব কিনা, গোলের পার্থক্যটা সেই একই 2 গোলের, কিন্তু মুশকিলটা হচ্ছে হান্সি ফ্লিকের দলের জন্য যে তাদের ম্যাচটা গিয়ে খেলতে হবে রিয়াদ এয়ার মেট্রোপলিতানোতে, যেটা আতলেতিকো মাদ্রিদের একটা দুর্গ। মানে কি অদ্ভুত একটা ব্যাপার, একটা দল পুরো 20 বছর বা তার চাইতে বেশি সময় ধরে কাম্প নতে জিততে পারে না, যেখানে সকল অ্যানালিস্ট এবং বিশ্লেষকরা বলেছেন যে আতলেতিকো মাদ্রিদের পক্ষে বার্সেলোনাতে গিয়ে জেতা সম্ভব নয় কাম্প নতে, যেটা যদিও তারা মনজুইকে করেছিল গত বছরে, কিন্তু দিস ইজ কাম্প নো and they did the almost impossible because of হুলিয়ান আলভারেজের ওই ফ্রি কিক এবং আলেকজান্ডার সরলথের ওই গোলটার কারণে। আলেক্স সরলথ knows how to torment বার্সেলোনা, জাভি এর্নান্দেজ ভালো মতোই জানেন। কিন্তু আবারও প্রশ্ন, ইজ দ্য রেমন্তাদা অন ফর বার্সেলোনা? হান্সি ফ্লিককে যদি আপনি প্রশ্নটা করেন, হান্সি ফ্লিক বলবেন দিস টাই ইজ নট ওভার ইয়েট। এসপানিওলকে কাতালান ডার্বিতে 4-1 গোলে হারিয়ে আসার পর এখন বার্সেলোনা তারা টেড ল্যাসোর সাহায্য নিচ্ছে। টেড ল্যাসোর ওই বিলিভ পোস্টারটা দিয়ে বার্সেলোনা তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে দিস টাই ইজ স্টিল অ্যাভেইলেবল। এখন মুশকিলের জায়গাটা হচ্ছে আপনি রোনাল্ডো আরাউহোকে খেলাবেন ভয় পেয়ে, নাকি এরিক গার্সিয়াকে নিয়ে আসবেন সেন্টার ব্যাক রোলে। যদি আপনি এরিক গার্সিয়াকে নিয়ে আসেন তবে আপনার ভরসা রাখতে হবে যে ফ্র্যাঙ্কি ডি ইয়ং ম্যাচটা খেলার জন্য পুরোপুরি ফিট। হি প্লেড ভেরি গুড যতটুকু খেলেছেন স্পানিওলের সঙ্গে, তারপরও সবকিছু মিলে আতলেতিকোর জুজুটা বারবার ভয় পাইয়ে দিচ্ছে। কারণ এই আতলেতিকোর ঘর মাঠে গিয়ে এই সিজনে কোপা দেল রের ফার্স্ট সেশন মানে ফার্স্ট লেগে সেমিফাইনালে বার্সেলোনাকে হারতে হয়েছে 4-0 গোলে। ঠিক আগের বছরও এই মাঠেই 4-4 গোলে ড্র করতে হয়েছিল, যদিও এবারে লিগে তারা ডাবল করতে পেরেছে আতলেতিকো মাদ্রিদের এগেইনস্টে। বার্সেলোনার অ্যাটাকিং প্রাওয়েস নিয়ে আপনার কোনো সন্দেহই থাকার কথা না, যেখানে এসপানিওলকে যেভাবে তারা ডিসপ্যাচ করেছে এবং লামিন ইয়ামাল যে একটার পর একটা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন, সেটা যে রিটার্ন তিনি আতলেতিকো মাদ্রিদের ম্যাচে পান নাই, সেটাই সবচেয়ে দুঃখের একটা ব্যাপার। এবং সো ফার সবগুলো কম্পিটিশন হিসেব করলে বার্সেলোনা এখনো পর্যন্ত 2.6 অ্যাভারেজে 131টা গোল করে ফেলেছে, এবং এর মধ্যে 24টা ম্যাচ যারা তারা অ্যাওয়ে গ্রাউন্ডে খেলেছে সেটার মধ্যে 55টা অ্যাওয়ে গোল আছে, সেখানেও একটা স্প্যানিশ রেকর্ড, যেটা হুইচ ইজ 2.29 পার গেম। বার্সেলোনার অ্যাটাকিং আউটপুট নিয়ে কেউই সন্দেহ করছেন না। বার্সেলোনা এখন রেমন্তাডা করতে পারবে কিনা সেটা এগেইনস্টেও আবার ইতিহাস তাদের বিপক্ষে কথা বলছে, কারণ আতলেতিকো মাদ্রিদকে তারা যখনই চ্যাম্পিয়ন্স লিগে শেষ দুবার ফেস করেছিল কোয়ার্টার ফাইনালে, দুইবারই তারা সেমিফাইনালের মুখটা দেখতে পারেনি, এবং একটা বার তো মেসি, সুয়ারেজ, নেইমারের লুই এনরিকের সেই ডেডলি ট্রায়ার দলটাও আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছিল।
দ্যাটস ওয়াই বার্সেলোনা কিছুটা চিন্তার জায়গা থাকবে। তবে আতলেতিকো মাদ্রিদের সেকেন্ড হাফের যে পারফরমেন্স, যেখানে বার্সেলোনা 10 জনের দল নিয়ে খেলেছে, তারপরও আতলেতিকো ওই পুরো হাফে মাত্র একটা শট বার্সেলোনার জালে রাখতে পেরেছিল, যেটা থেকে তাদের গোল এসেছিল। এবং বার্সেলোনা কনস্ট্যান্টলি তারা তাদের জোনগুলো ইনভেড করে অ্যাটাক করে যাওয়ার চেষ্টা করেছে লামিন ইয়ামাল এবং গাভি মিলে। এখন কথা হচ্ছে আপনি গাভিকে এই ম্যাচে খেলাবেন কিনা, হয়তো গাভিকে আপনি এই ম্যাচে খেলাবেন না। কথা হচ্ছে স্ট্রাইকে কে থাকবেন স্ট্রাইকার হিসেবে। রবার্ট লেভানডফস্কি, তাকে তুলে নেওয়া হয়েছিল 45 মিনিটসে। ফেরান তরেস দুটো গোল করেছেন, ফেরান তরেসকে একটা চান্স দেওয়া যেতে পারে। এবং বারবার ওটাই বোঝা যাচ্ছে রাফিনিয়া না থাকাতে বার্সেলোনার ফ্রন্ট ফুট প্রেসিং হ্যাজ বিন আ বিট ডাল, এবং সেটা হয়তো আতলেতিকো মাদ্রিদ সেটার অ্যাডভান্টেজ আবারও নিতে পারে। জুলিয়ানো সিমিওনের একটার পর একটা ডিকয় রান এবং অফ দ্য বল রান ট্র্যাক করাটা আবারও বার্সেলোনার হাই লাইন ডিফেন্সের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যদিও বার্সেলোনার হাই লাইন ডিফেন্সটা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তারা এখন অতটাও করছে না। আপনি যদি খেয়াল করে দেখেন, বার্সেলোনা হাই লাইনের যেই স্পেসিফিক গড় অ্যাভারেজ মিটারটা থাকে, সেটা আতলেতিকো মাদ্রিদের ম্যাচে একটু পেছনে থেকেই তারা অপারেট করে। ওই 4-0 গোলের ম্যাচটা হেরে যাওয়ার পর আতলেতিকো মাদ্রিদ তাদেরকে একটা লেসন অলরেডি শিখিয়ে দিয়েছে। এবং হুলিয়ান আলভারেজ শুড বি অন দ্য স্পটলাইট এগেন। যে মানুষটার এখন চ্যাম্পিয়ন্স লিগে 9টা গোল রয়েছে, যেটা আতলেতিকো কোনো প্লেয়ারের জন্য হাইয়েস্ট, এই আলভারেজকে আপনি থামাতে রোনাল্ডো আরাউহো কিংবা এরিক গার্সিয়া এবং জেরার্ড মার্টিন, যিনি সেন্টার ব্যাক হিসেবে ম্যাচ খেলে বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ হেরেছেন, তাদের মূল দায়িত্ব থাকবে এটাই। গ্রিজমানকেও আপনি ছেড়ে বলতে পারবেন না। দিস ম্যাচ ইজ ওপেন। বার্সেলোনা 2-0 গোলে এগিয়ে যেতে পারে, কিন্তু আতলেতিকো যদি একটা গোল দিয়ে দেয়, বার্সেলোনার সেমিফাইনালের স্বপ্ন এখানেই ধূলিসাৎ হয়ে যাবে। খুবই ইভেন ম্যাচ, ক্যান গো ইনটু এক্সট্রা টাইম অ্যান্ড পেনাল্টি শুট আউট। বলাটা খুবই ডিফিকাল্ট। বার্সেলোনাকে আমি অ্যাডভান্টেজ দিতে চাই, কিন্তু তারপরও আতলেতিকো মাদ্রিদকেই বেশিরভাগ ক্ষেত্রে এই ম্যাচে অ্যাডভান্টেজ দিতে হচ্ছে। এই ভদ্রলোক যদি এখন বিশ্বের সবচেয়ে খুব সুখী মানুষটা হন, তাহলে এখন বিশ্বের সবচেয়ে দুঃখী মানুষটা হবে মিকেল আর্তেতা, বিকজ আর্সেনাল ইজ ফেসিং ইট এগেন। আর্সেনাল আবারও সেই প্রেসারে ক্রাম্বল করা শুরু করেছে। যে প্রেসার আসলে আর্সেনাল আগেও যেরকম বটল করেছিল, ঠিক একইভাবে আর্সেনাল প্রিমিয়ার লিগটা বটল করার একটা সিচুয়েশনে চলে গেছে। যদি ম্যানচেস্টার সিটি তাদের রিমেইনিং সবগুলো ম্যাচ জিতে যায়, তাহলে সেক্ষেত্রে প্রিমিয়ার লিগের ভাগ্যটা আর্সেনালের হাতে থাকবে না। মিকেল আর্তেতা একটা দিক থেকে একটু শান্তিতে থাকতে পারেন। দিস ইজ নট প্রিমিয়ার লিগ, দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগ। এই চ্যাম্পিয়ন্স লিগের এবারের কম্পিটিশনে এবারের বছরে একটা ম্যাচও আর্সেনাল এখনো হারে নাই। তাই ওই আগের বোর্নমাউথের কাছে হেরে যাওয়ার দুঃখ ভুলে এবং ম্যানচেস্টার সিটির চেলসিকে একদম পিষে ফেলার সেই ভয়াবহ দৃশ্য ভুলে আপাতত তারা স্পোর্টিং সিপিকে কনসেন্ট্রেট করতে চাইবে। কিন্তু মাথার মধ্যে ওই প্রেশারটা, ওই বটল করে ফেলার প্রেশারটা হয়তো আর্সেনালকে আবারও ভোগাবে। বুকায়ো সাকা নাই, আপনাকে মাদুকে খেলাতে হবে। আপনার মিডফিল্ডের ডায়নামিজমটা আগের সিজনের শুরুতে যেরকম ছিল, সেই ডায়নামিজমটা অনেকটাই কমে গেছে এবং আর্সেনাল ল্যাক্স স্পিড। যে কোনো মিডফিল্ড মুভমেন্টে কিংবা স্ট্রং ট্রানজিশনে এবং ফাস্ট ব্রেকে আর্সেনাল আগের মতো তাদের মিডফিল্ড এবং তাদের ডিফেন্সিভ পার্টনার দিয়ে সেভাবে সেই রানগুলো ট্র্যাক করতে পারছে না। ফ্রান্সিসকো ট্রিনকার ওই চান্সেসটা আপনাকে আবারও চোখে আঙ্গুল দেখিয়ে দিবে। যদি আর্সেনালকে আপনি অ্যাটাক করতে চান, যদি কোনো দল আর্সেনালকে অ্যাটাক করতে চায় ফ্রন্ট ফুটে, যেটা বোর্নমাউথ এই সিজনেও করে দেখালো, গত সিজনেও করেছিল, আপনি যদি আর্সেনালকে অ্যাটাক করেন, আর্সেনাল কোনো একটা সময় ব্লান্ডার করে বসতে পারে। আর্সেনালের জন্য সবচেয়ে সুবিধা এবং স্ট্রংগেস্ট স্যুট একটাই, যে তারা শেষ 23টা হোম ইউরোপিয়ান ম্যাচে মাত্র একটা ম্যাচ হেরেছে। এর বাইরে তাদের ম্যাচ হারার কোনো রেকর্ড নাই, যেটা আর্সেনালকে একটা বড় বুস্ট আপ দিতে পারে। এই লেগের আগে একটা 1 গোলের স্লিম অ্যাডভান্টেজ রয়েছে আর্সেনালের জন্য। সলিউশন, তাদেরকে আগে গেমে ফ্রন্ট ফুটে গিয়ে ম্যাচটা বের করে আনতে হবে, উইচ ইজ ইন দ্য ফার্স্ট হাফ। ইয়োকেরের সেদিকে আরেকবার নজরে থাকবে, যিনি একটা গোল স্কোরিং স্ট্রিকে রয়েছেন। তারপরও তার সাপোর্টিং প্লেয়াররা এবং তাদের মিডফিল্ড, এই স্পোর্টিং সিপি রুই বোরহেসের ডাইনামিক মিডফিল্ড এবং তাদের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে কিভাবে ডিল করে। রায়ের একটা অফ ফর্ম গিয়েছে বোর্নমাউথের ম্যাচে, সেটাও এই ম্যাচে কন্টিনিউ করলে আর্সেনালের জন্য বেশ বড়সড় একটা ঝক্কি বা ভয়ের চিন্তা থাকবে। যদি কোয়াড্রুপল থেকে সব কম্পিটিশনই একটার পর একটা আর্সেনাল খুইয়ে ফেলতে শুরু করে, হয়তো মিকেল আর্তেতাও তার ওই ম্যানেজারশিপে থাকা অবস্থায় ওই ফিফার ওই মিমটা রিক্রিয়েট করতে বাধ্য হবেন এবং সম্ভবত আর্সেনালে তার আর থাকা হবে না, হয়তো তিনি নিজেই থাকবেন না। তারপরও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল এখনও আর্সেনালের জন্য সম্ভব এবং এমিরেটসের মাঠে আর্সেনালকেই আপনি অ্যাডভান্টেজ দিবেন, বাট দিস ইজ আর্সেনাল অ্যান্ড ইউ নেভার নো ইট। We are up for another blockbuster Champions League European Clasico tie. Real Madrid versus Bayern Munich-এর প্রথম লেগটা যেভাবে বায়ার্ন মিউনিক একটা ফ্লেয়ার ফুটবল দিয়ে রিয়াল মাদ্রিদকে ট্র্যাম্পল করেছে, ট্র্যাম্পল করা বলা ভুল, বায়ার্ন সুলভ ফুটবল খেলেছে, রিয়াল মাদ্রিদ সুলভ ফুটবল খেলেছে, সেটার ফিরতি লেগটা এবার আলিয়ান্স অ্যারেনাতে।
বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদের অ্যানালাইসিসে যাওয়ার আগে আপনাকে প্রশ্ন করতে হবে, রিয়াল মাদ্রিদ কি কিলিয়ান এমবাপেকে ছাড়া বেটার ফুটবল খেলে? যদি ভিনিসিয়াসকে আপনি একমাত্র অ্যাটাকিং আউটপুট হিসেবে ইউজ করেন, পেছনে যদি আপনি তাকে বেলিংহামকে দিয়ে দেন, অন্য পাশে ব্রাহিম দিয়াজকে দিয়ে দেন আপাতত, তাহলে কি রিয়াল মাদ্রিদের পক্ষে ভালো রেজাল্ট আনা সম্ভব? এই উত্তরটা খুবই কমপ্লেক্স একটা উত্তর, কারণ আপনি এই উত্তরটা যাচাই করবেন রিসেন্ট পারফরমেন্সের ভিত্তিতে। কিলিয়ান এমবাপে ইনজুরি থেকে ফেরার পর 3টা ম্যাচ হয়ে গেল, যে এই 3টা ম্যাচে রিয়াল মাদ্রিদ জিততে পারে নাই, এবং এই ম্যাচটাতে যখন জিরোনার সঙ্গে তারা ড্র করলো তখন কিলিয়ান এমবাপে তো একটা ক্লিয়ার পেনাল্টি তাকে ডিনাই করা হলো, যেখানে তার আসলে কপালেও স্টিচ পড়েছে, তারপর সেটা আসলে রেফারির সিদ্ধান্ত খুবই বিতর্কিত ছিল। কিন্তু তারপরও আপনি হয়তো প্রশ্ন করবেন যে কিলিয়ান এমবাপের আউটপুটটা ছাড়া কি রিয়াল মাদ্রিদ বেটার পারফর্ম করে? আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যখন শাবি আলোনসোর সিজন চলছিল, শাবি আলোনসোর এরা চলছিল, তখন রিয়াল মাদ্রিদের মূল অ্যাটাকিং আউটপুটটা ছিলেন কিলিয়ান এমবাপে, উল্টো ভিনিসিয়াসের কাছ থেকে তখন আউটপুটটা পাওয়া যাচ্ছিল না, এবং রিয়াল মাদ্রিদের একটা ধারাবাহিক পারফরমেন্স, ধারাবাহিক তাদের জয়ের একটা ধারা ছিল। এবং সেই সময়টাতে 31টা ম্যাচে, প্রথম 31টা ম্যাচে গত সিজন এবং এই সিজন মিলে প্রথম 31টা ম্যাচে কিলিয়ান এমবাপে 38টা গোল করেছিলেন। সেই ফর্মটা সাবডিউড অবস্থায় পড়ে গেছে, যেখানে তিনি 7 ম্যাচে মাত্র একটা গোল করেছেন। তাকে এবং ভিনিসিয়াসকে যেভাবে ফ্যাসিলিটেট করা দরকার সেই ধরনের ট্যাকটিক্যাল প্ল্যান বেসিক্যালি আরবেলোয়া তিনি দিতে পারছে না। দ্যাটস ওয়াই রিয়াল মাদ্রিদ ইজ ফল্টারিং। সেটার একটা সম্ভাবনা বায়ার্ন মিউনিখের ম্যাচেও আপনি দেখতে পারেন। যদি আপনি ওই ট্যাকটিক্যাল সেটআপে যান, আপনি হয়তো থিয়াগো পিতারকে খেলাবেন না, আপনি সেখানে হয়তো জুড বেলিংহামকেই খেলাবেন, কিন্তু আপনি আর্দা গুলারকে খেলাবেন কামাভিঙ্গার পাশে, নাকি আপনি একজন মিডফিল্ডার স্যাক্রিফাইস করে আপনি সামনে ব্রাহিম দিয়াজকে খেলাবেন, সেই প্রসঙ্গে আসলে কথা বলা দরকার। কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য আবারও ঐতিহাসিকভাবেই একটা রেকর্ড বারবার তাদের সহায় হচ্ছে, যে শেষ যতগুলো ম্যাচ রিয়াল মাদ্রিদ আলিয়ান্স অ্যারেনাতে খেলেছে 2012 সালের পর, সবগুলো ম্যাচেই হয় রিয়াল মাদ্রিদ জিতেছে অথবা ড্র করেছে। বায়ার্ন মিউনিখ ওই 14 বছর তাদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের সঙ্গে হেরে গেছে বা ড্র করেছে, কিন্তু যেহেতু রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে বায়ার্ন মিউনিখ তাদেরকে হারিয়ে এসছে, তাই ঐতিহাসিক এই ব্যাপার স্যাপার আপনি একটু দূরে ঠেলে দিতে পারেন। রিয়াল মাদ্রিদ হয়তো ইন্সপিরেশন খুঁজতে পারে ভাসো কোম্পানির এগেইনস্টে ইন্টারন্যাশনালে, যে গত সিজনে যেভাবে কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগে জিতে এসেছিল সেই পারফরমেন্সটাকে, কিন্তু সেটার জন্য আসলে রিয়াল মাদ্রিদকে অনেক অনেক কুল পার করতে হবে। আপনি একই সঙ্গে একটা ডিসকাশনেও আসতে পারেন যে বায়ার্ন মিউনিখ এক্সেপ্ট ফর পিএসজি এবং আর্সেনাল ইজ দ্য বেস্ট টিম রাইট নাও ইন ইউরোপ। সেটা হয়তো বায়ার্নের সিইও আপনাকে বলছেন যে ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন রিয়াল মাদ্রিদকে হারানোর পর স্প্যানিশ হোটেলে খাওয়া দাওয়ার অবস্থায় বলছেন যে এই দলটার পক্ষে যেভাবে একটা গেমের একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব, সেটা অন্য কোনো দলের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস এবং এমবাপে রয়েছে, কিন্তু তারপরও যেই পরিমাণ কোয়ালিটি এই মুহূর্তে বায়ার্ন মিউনিখ এবং ভাসো কোম্পানির কাছে আছে, তারা যে কোনো দলকে, ইনফ্যাক্ট আর্সেনাল এবং পিএসজিকেও হারিয়ে দেওয়া পসিবল। এই মানে ফ্লুইড বায়ার্ন মিউনিখকে আপনি কিভাবে ডিল করবেন? বায়ার্ন মিউনিখকে একটু নিয়ে কথা বলা যাক। যে ঘটনাটা ফার্স্ট লেগে ঘটেছে, যে তারা একটা খুবই অ্যাগ্রেসিভ 2-2-6 ফরমেশন অথবা 3-2-5 ডাইনামিক ফ্রন্ট ফুটেড ফরমেশন দিয়ে তারা রিয়াল মাদ্রিদকে অ্যাগ্রেসিভলি একটার পর একটা অ্যাটাক করে যাচ্ছিল, যে কারণে আসলে দেখা যাচ্ছে আলভারো কারেরাস কোনোভাবেই ভিনিসিয়াসের সাপোর্ট পাচ্ছিলেন না মাইকেল ওলিসেকে ঠেকানোর জন্য। এবং একই সঙ্গে আপনি যেহেতু ভালভের্দেকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের সঙ্গে দিয়ে দিচ্ছেন লুইস দিয়াজকে বিট করার জন্য বা তাকে ঠেকানোর জন্য, তার থেকে ওই ফ্ল্যাঙ্কে কোনো ধরনের অ্যাটাকিং আউটপুট পাওয়া যায়নি। দেন এগেইন আপনাকে মুদ্রার অপর পিঠের সিচুয়েশনটাও ভাবতে হবে, যখনই রিয়াল মাদ্রিদ তারা ফাস্ট ব্রেক করেছে, যখন ভালভের্দে একবার বলটা উইন করলেন, পাঠিয়ে দিলেন ভিনিসিয়াসের জন্য, কিংবা আর্দাগুলার একবার যখন বল উইন করে এমবাপেকে পাঠিয়েছিলেন, তখনই রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় দুটো সুযোগ তৈরি হয়েছিল। যেহেতু আপনি দুইজন সেন্টার ব্যাক দিয়ে খেলাচ্ছেন, দুইজন সেন্টার ব্যাক দিয়ে আপনি অ্যাটাক বিল্ড আপ করছেন বায়ার্ন মিউনিখের, যদি ওখানে একটা নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ আপনি ক্রিয়েট করতে পারেন উপমেকানো, এবং তার সঙ্গে যদি আপনি সার্টেন ব্রাহিম দিয়াজকে আপনি তাদেরকে প্রেস করার জন্য লাগিয়ে দেন, সেক্ষেত্রে হয়তো তারা এত অ্যাডভান্টেজাস পজিশনে তারা ওইভাবে অ্যাটাকিং সিকোয়েন্সগুলো রচনা করতে পারবে না। সেটা ট্যাকেল করার জন্য কি হতে পারে, হয়তো পাভলভিচ কিছুটা নিচে নেমে আসবেন, কিংবা কিমিক এসে সাপোর্টিং দিবেন। সেক্ষেত্রে আপনি মিডফিল্ডে একটা ব্যালেন্সড ওভারলোড ব্যালেন্সড একটা সিচুয়েশন তৈরি করতে পারেন, যেটা রিয়াল মাদ্রিদকে হয়তো বায়ার্ন মিউনিখকে পিন করতে সাপোর্ট করতে পারে। বায়ার্ন মিউনিখকে হারানোর জন্য রিয়াল মাদ্রিদের সলিউশন একটাই, সেটা হচ্ছে বায়ার্ন মিউনিখকে অ্যাটাক করে যাওয়া। যে সিকোয়েন্সটা এমবাপের গোলের আগে পরে মিলে রিয়াল মাদ্রিদ কয়েকবার করতে পেরেছিল, এবং রিয়াল মাদ্রিদ তো 20টা শট নিয়েছে এই ধরনের সিচুয়েশনে থেকে, এবং বায়ার্ন মিউনিখ সামহাও যদি ম্যানুয়েল নয়ের সার্টেন ম্যানুয়েল নয় যদি গোলগুলো ঠেকিয়ে না দিতেন, ইনফ্যাক্ট এই ম্যাচটা 2-3 গোলেও শেষ করতে পারতো রিয়াল মাদ্রিদের পক্ষে। আবার আপনি এই কথা এটাও বলতে পারেন বায়ার্ন মিউনিখের পক্ষে, যে গ্নাব্রি যদি ওই চান্সটা কনভার্ট করতেন, কিংবা মাইকেল ওলিজে যদি আরেকটা চান্স কনভার্ট করতে পারতেন, এবং আরও অনেক ধরনের চান্স সেখানে ছিল গ্নাব্রির জন্য, সেখানে বায়ার্ন মিউনিখের রেজাল্টটাও, গোল স্কোরিং রেশিওটাও আরেকটু হাইয়ার হতে পারতো। এই যদি কিন্তু ভিড়ে এখন মূল কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ কিভাবে বায়ার্ন মিউনিখকে হারাবে, কিংবা বায়ার্ন মিউনিখ কিভাবে রিয়াল মাদ্রিদকে এই লেগে
তাদেরকে ট্র্যাম্পল করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যেয়ে যাবে। ট্যাকটিক্যাল অনেক ধরনের আলোচনা, অনেক কিছু হতে পারে, তবে আপনি জানেন ভাসো কোম্পানি এই দলটাকে, এই বায়ার্ন মিউনিখকে ট্যাকটিক্যালি ন্যাভিগেট করার জন্য অনেক বেশি পারদর্শী রাদার দেন আলভারো আরবেলোয়া। সেটাই হয়তো তার জন্য কাল হয়ে দাঁড়াতে পারেন। এমবাপে এই ম্যাচটা খেলবেন, হ্যারি কেইনও এই ম্যাচটা খেলবেন। মোটামুটি দুই দল তাদের স্ট্রংগেস্ট অ্যাটাকিং স্যুট নিয়ে নামে, যদিও শুয়ামিনি খেলতে পারছেন না একটা ইয়েলো কার্ড এক্সট্রা দেখার কারণে। সেখানে কামাভিঙ্গাকে আপনি এক্সপেক্ট করতে পারেন, ফ্রান গার্সিয়াকে আপনি এক্সপেক্ট করতে পারেন। লেফট ব্যাকে আলভারো কারেরাসের পারফরমেন্সটা অবশ্যই অ্যালার্ম বেল বাজিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদের জন্য। এই ম্যাচটা ডেফিনেটলি বায়ার্ন মিউনিখ হ্যাজ দ্য মোস্ট অ্যাডভান্টেজাস পজিশন। বাট আবারও বলছি, দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগ, দিস ইজ রিয়াল মাদ্রিদ। ইন ট্রানজিশনে রিয়াল মাদ্রিদ প্লেজ দ্য বেস্ট ফুটবল ফ্রম ভিনিসিয়াস অ্যান্ড এমবাপে। সেরকম ট্রানজিশনাল সিচুয়েশনে ম্যানুয়েল নয়্যার কি আবার থামাতে পারবেন কিনা সেটাই আপনি এখন জানেন না। বাট আমার ব্যক্তিগত সাজেশন বা ওভারভিউ হচ্ছে, ওভারসাইট হচ্ছে, ব্রাহিম দিয়াস খেললে দেয়ার মাইট বি আ বেটার আউটপুট, এবং বেলিংহামকেও খেলতে হবে সেই সঙ্গে মিডফিল্ডে। বাট দিস টাই ইজ স্টিল ওপেন। বায়ার্ন মিউনিখ হ্যাজ দ্য অ্যাডভান্টেজ, বাট অপর দলটার নাম রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগের ম্যাচগুলো শুরু হচ্ছে মঙ্গলবার। আপনি জানেন প্রথম ম্যাচটা আপনি দেখবেন আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে বার্সেলোনার সঙ্গে। ঠিক একই সময় অ্যানফিল্ডে পিএসজিকে আতিথেয়তা দিবে লিভারপুল। তাদের দুইজনেরই অর্থাৎ বার্সেলোনা এবং লিভারপুলকে 2 গোলের ডেফিসিট শোধ করতে হবে পরের রাউন্ডে যেতে হলে, নয়তো পিএসজি কিংবা আতলেতিকো মাদ্রিদ তারা চলে যাবে পরের রাউন্ডে। ঠিক পরের দিন বুধবার রাতে আলিয়ান্স অ্যারেনাতে রিয়াল মাদ্রিদ খেলতে যাবে বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-2 গোলের সেই ডেফিসিটটা কাটাতে, এবং একই সময় আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে স্পোর্টিং সিপি খেলতে আসবে। তাদের ডেফিসিট মাত্র একটা গোল, ওপেন টাই। বাট আপনি এক্সপেক্ট করবেন হয়তো আর্সেনাল এই ম্যাচে স্পোর্টিং সিপিকে হারিয়ে আবারও আরেকটা ব্যাক টু ব্যাক সেমিফাইনাল খেলতে পারবে। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগের প্রিভিউ প্রেডিকশন নিয়ে আপনার কি মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, এবং দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তে আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার .net এর ওয়েবসাইট, এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল।